যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিএ 6 সেমিস্টারে পড়াশোনা করো, যাদের 27 তারিখ তোমাদের এক্সাম আছে পলিটিক্যাল সায়েন্স এসএসসি, তাই পলিটিক্যাল সায়েন্সের যাদের এসএসসি পেপার আছে সেই পেপারে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশানগুলো দিচ্ছি, তোমার লক্ষ্য করো। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, আমি আর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ফিজিক্যাল এডুকেশন জি সেই পেপারের সাজেশান আপলোড করা আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো। আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল ডিএসসি, সেই পেপারে আমি যা সাজেশান দিয়েছি সেখান থেকে 100% কমন পড়েছে। তোমাদের বলেইছিলাম যে দেখো, তোমরা বিশ্বাস করে আমাকে এই সাজেশানগুলো ফলো করে যেও। এই প্ল্যাটফর্মটা আমি আজকে আসিনি, এই প্ল্যাটফর্মটা আমি আসছি 3 বছর হলো, এই প্ল্যাটফর্মটায় আমি যুক্ত। এই প্ল্যাটফর্ম 2 বছর হলো এই প্ল্যাটফর্মে যুক্ত। তোমাদের যারা আমরা আগের তোমাদের যারা দাদিরা পাস করেছে বা আগের আমার যে ভিডিওগুলো দেখবে, যে সেখান থেকে সাজেশানগুলো কমন পড়েছে কি পড়ে না, এমনকি পলিটিক্যাল সায়েন্স জিই আর তোমাদের ফিজিক্যাল এডুকেশন, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, তোমাদের কোনো বন্ধু বান্ধবের যদি হেল্প হয় তোমরা এই লিঙ্কটাই সবাইকে শেয়ার করে দিও, ঠিক আছে? আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নগুলো লক্ষ্য করো। টোটাল প্রশ্ন রেখেছি আমি 9টা প্রশ্ন রেখেছি, ভালো করে লক্ষ্য করো, 9টা প্রশ্ন ভালো করে করবে। লাস্ট মিনিট, প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হয়? 2 নম্বর প্রশ্নর সাথে 2 নম্বর প্রশ্ন এর সাথে 8, ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 8 + 8 = 10। নেক্সট প্রশ্ন, ভারতের সংগঠিত যে কোনো 2টি মানবাধিকার আন্দোলনের নাম উল্লেখ করো। 2, ভারতের সংগঠিত মানবাধিকার আন্দোলনসমূহ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ হলো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আসি, ভারতের মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। লাস্ট এক্সট্রা করে প্রশ্ন দিচ্ছি, এই 4টে প্রশ্ন ভালো করে করবে। এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, মানবাধিকারের 3টি প্রজন্ম সম্পর্কে একটি টিকা লেখো। ওর সাথে একটা প্রশ্ন দেখবে 2 নম্বরে, প্রথম প্রজন্মের 2টি মানবাধিকারের উল্লেখ করো। এই 10 নম্বরের সাজেশনের থেকে 2টি ভালো করে তোমরা করে, সবগুলোই করবে, এই 2টি ভালো করে করবে, যে দুটো বলছি তোমরা লক্ষ্য করো। তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ হলো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভালো করে করবে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হয়? 2, জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী। এই দুটো প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য খুব ভালো করে করবে, বাকিগুলো দেখে যাবে। এবারে আসি 5 নম্বরের সাজেশন। 5 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নটা প্রথম হচ্ছে, ভারতের মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। কি বলেছে? যে ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের মানবাধিকার রূপায়ণের যে কোনো 5টি সমস্যা চিহ্নিত করো। নেক্সট প্রশ্ন, মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, ভারতের মানবাধিকার সংরক্ষণে সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি আলোচনা করো। এই 5 নম্বরে 5টি সাজেশন দিয়েছি, তার মধ্যে তোমার 3টে ভালো করে করবে। যে 3টে প্রশ্ন আমি ভালো করে করতে বলছি, ভারতের মানবাধিকার সংরক্ষণের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি আলোচনা করো, এই প্রশ্নটা ভালো করে করবে। মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটা ভালো করে করবে। আর একটা প্রশ্ন বলছি, দেখো, সন্ত্রাসবাদ কি? ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। এই 3টে প্রশ্ন 5 নম্বরের জন্য খুব ভালো করে করবে। এবারে আসি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি 2 নম্বরের জন্য, সেই 2 নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে। আমি শুধু প্রশ্নগুলো তোমাদের বলে যাচ্ছি, লক্ষ্য করো
যে প্রথম প্রশ্ন হচ্ছে ইউএপিএ এর পুরো নাম কি? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হয়? সন্ত্রাসবাদ কি? ভারতের সংগঠিত যে কোনো দুটি মানবাধিকার আন্দোলনের নাম উল্লেখ করো। নেক্সট প্রশ্ন যে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের উদ্দেশ্যে গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো। ভারতের ব্যক্তির মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে কর্মরত দুটি সক্রিয় মানবাধিকার সংগঠনের নাম উল্লেখ করো। জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতিকে কিভাবে অপসারিত করা যেতে পারে? নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে এমন দুটি ধারার উল্লেখ করো যেখানে ব্যক্তির মানবাধিকার সুরক্ষিত হয়েছে। নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় মানবাধিকার কবে গঠিত হয়? এনএইচআরসি এর বর্তমান সভাপতির নাম উল্লেখ করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন মানবাধিকারের সংজ্ঞা দাও। মানবাধিকার সনদ কত সালে গৃহীত হয়? এই সনদে মোট কতগুলি ধারা অন্তর্ভুক্ত আছে? মানবাধিকার ও অধিকারের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। সার্বজনীন মানবাধিকারের ঘোষণার উল্লেখিত দুটি মানবাধিকার উল্লেখ করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণার গুরুত্ব কী? মানবাধিকারের ঘোষণাপত্রে কত নম্বর ধারায় আর্থ সামাজিক ও সাংস্কৃতিক অধিকার উল্লেখ আছে? নেক্সট প্রশ্ন মানবাধিকার ঘোষণাপত্রে কত নম্বর ধারায় পৌর ও রাজনৈতিক অধিকার উল্লেখ আছে? শেষ প্রশ্ন কয়েকটি মানবাধিকারের উদাহরণ দাও। ঠিক আছে। আর এর সাথে একটা এক্সট্রা করে প্রশ্ন দেখবে, এক্সট্রা করে দুটো প্রশ্ন বলছি, তুমি লক্ষ্য করবে যে মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণাপত্রের প্রস্তাবনায় কি বলা হয়েছে? শেষ 2 নম্বর এক্সট্রা প্রশ্নের মানবাধিকার সম্পর্কিত ঘোষণাপত্রকে কয়টি অংশে ভাগ করা যায়, কী কী? দেখো 2 নম্বরের সাজেশান হয় না, তবু 2 নম্বরে এই প্রশ্নগুলো দিলাম। অবশ্যই এখান থেকে তোমরা সবই আশা করি সবই কমন পেয়ে যাবে। আজকে পলিটিক্যাল সায়েন্সে আমি যা সাজেশান দিয়েছিলাম সেখান থেকে সব সাজেশানই কমন পড়েছে। আমি পার্টিকুলারভাবে পলিটিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশনের সাজেশান দিয়ে থাকি। এছাড়া আমি আর কোনো বিষয়ে সাজেশান দিই না। তোমরা অনেকই স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো যে স্যার সংস্কৃত, এডুকেশান, ফিলোজফি বলো, বাংলা বলো, সব বিষয়ে সাজেশানের জন্য বলেছো। পার্টিকুলারভাবে আমি যদি সব বিষয়ের সাজেশান দিই তাহলে আমি বিদ্যাসাগর হয়ে যাব। কেন একটা টিচার কখনো দুটো সাবজেক্টে বেশি পারদর্শী হতে পারে না, সেরকম আমি দুটো বেশি পারদর্শী নয়। দুটো বেশি পারদর্শী হলে কী হবে, আমি হয়তো আমার কলেজের বিভিন্ন কলিগরা আছে তাদের কাছ থেকে সাজেশান নিয়ে আমি দিলাম, সেই সাজেশানটা আদৌ পড়বে কি পড়বে না, বা যদিও পড়ে তোমরা আমাকে কোশ্চেন করবে যে স্যার এইটার অ্যান্সার কি, এই প্রশ্নটার এইটার অ্যান্সার কি, আমি কি তখন তোমাদের সেই অ্যান্সারটা কি দিতে পারবো না। এই জায়গায় কোথাও একটা আমার কিন্তু কাজ করছে। আর একটা টিচার কখনো সব সাবজেক্টে কখনো সাজেশান দিতে পারে না। যদি আমি সেই সব সাবজেক্টের সাজেশান দিই তাহলে আমি হয়তো সব সাবজেক্টের সাজেশান দিতে পারি, কী বলতো এখানে আমার কী হবে, আমার ইউটিউবে আমার ওয়াচিং টাইম বাড়বে, ভিউয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এইটা আমার বেশি হবে। ঠিক আছে। এছাড়া আমার কী হয় বলতো, এইটা আমার বেনিফিট, এইটা দেখতে গেলে আমার কিন্তু এটা আমার প্রফেশন নয়। আমার যারা সব থেকে যারা স্টুডেন্টরা পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমাকে এটা হেল্পফুল করা। ঠিক আছে। আর একটা কী বলতো, যে সমস্ত টিচার অনেক টাকার বিনিময়ে পড়াশোনা করে থাকে, যারা আর্থিক অভাবে যারা পিছিয়ে পড়া স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু পড়তে পারে না, তাদের জন্য আমি কী করেছি মাসিক 150 টাকা, এমনকি আমি পলিটিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন 350 টাকায় সবাইকে আমি নোট দিয়েছি। 350 টাকায় আমি পুরো PDF সহ আমি টাইপিং করে পুরো সব নোট দিয়েছি। আর তোমরা তার জন্য আমি খুবই আই এম সরি, তোমরা যে সমস্ত বাংলা বলো, ফিলোজফি বলো, এডুকেশান বলো, সংস্কৃত বলো, তোমরা আমার সাজেশান চেয়েছো, আমি দিতে পারি না। আমি সব বিষয়ে যদি সাজেশান দিতে পারি তাহলে আমি বিদ্যাসাগর হয়ে যাব। ঠিক আছে। আমি তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি করতে চাই না, আমি একজন টিচার হয়ে আমি কখনো এটা করতে পারি না। ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমাদের ভবিষ্যৎ সুশৃঙ্খল হোক, আরও উজ্জ্বল হোক, এই শুভকামনা রাখি। তোমরা এভাবে আগিয়ে যেও, কেউ পড়াশোনা থেকে ডিট্যাচ হও না, কাজকর্ম করবে ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে একটু করে পড়াশোনাও করবে, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খাটবে,
কম্পিটিটিভ এক্সাম খাটবে। আর এছাড়াও টুকটাক বাড়ির কাছ থেকে সবটা বাড়ির ওপর ডিপেন্ডেড হয়ে বাড়ির লোক টাকা পয়সা দিবে তারপরে আমি পড়াশোনা করব, সেরকমটা কখনো হয় না। তোমরা এখন বিএ পাস করতে যাচ্ছ, নিজেরা স্বাবলম্বী হয়ে কিছুটা করার চেষ্টা করো, ঠিক আছে? দেবেশ নিজেরা স্বাবলম্বী হয়ে যদি করতে পারো অনেকটা নিজেকে তৃপ্তি অনুভব করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, তোমরা ভালো পরীক্ষা দাও এই শুভকামনা করি।